আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বিপিএল এর ড্রাফট গত 14 অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে বিপিএল এর যে 7টা টিম, এর মধ্যে দুর্বার রাজশাহী টিমটাকে নিয়ে মানুষের মধ্যে যে পরিমাণ সমালোচনা হয়েছে এবং যে পরিমাণ কথাবার্তা উঠেছে, এটা নিয়ে কিন্তু আসলে বিপিএল এর যে কমিটি থেকে শুরু করে যারা বিপিএলটাকে পছন্দ করে বা যারা রাজশাহীর সাপোর্টার আছে, এদের কিন্তু মনে একটা কষ্টের জায়গা তৈরি হতেই পারে। কারণ তারা যে স্কোয়াডটা গঠন করেছে বা তারা ড্রাফট থেকে যে প্লেয়ারদেরকে সিলেকশন করেছে এবং ড্রাফটের বাইরে যে 3জন ক্রিকেটারকে তারা দলে ভেঙেছেন, লোকাল ক্রিকেটার, এটা কিন্তু আসলে মানুষকে খুব একটা খুশি করতে পারেনি। এবং আমরা যদি বাকি 6টা টিমের কথা বলি, সিলেট স্ট্রাইকার্সের কথা বলেন, ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো তারা অংশগ্রহণ করছে, তাদের স্কোয়াডের কথা বলতে পারেন, বা চিটাগং কিংস, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স বা রংপুর রাইডার্স, এদের সবগুলো টিমের দিকে যদি তাকান এবং দুর্বার রাজশাহী টিমের দিকে যদি তাকান, তাহলে আপনি আসলে ডিফারেন্টটা বুঝতে পারবেন যে আসলে কেন দুর্বার রাজশাহী টিমটাকে নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছিল বা হচ্ছে। এবং শেষ পর্যন্ত তাদের ঘুমটা ভেঙেছে এবং তাদের অ্যাক্টিভিটিস মোটামুটি দেখলাম এখন অনেকটাই ভালো। তারা অ্যাক্টিভিটিস তাদের সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে এবং তারা গতকালকে একটা পোস্ট করেছে যে তারা কিছু লোকাল ক্রিকেটার দলে ফেরাতে চায় এবং সেই সাথে কিছু বিদেশি ক্রিকেটার দলে ফেরাতে চায়। সেই মর্মে ফ্যানদের কাছে তারা সাজেশন চেয়েছে এবং ফ্যানরা যাদের নামকে সাজেস্ট করবে সেই সব প্লেয়ারদের মধ্য থেকে হয়তো কাউকে দুর্বার রাজশাহী দলে ফেরাবেন। সো দেশি ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটার কাদেরকে দলে নিলে দুর্বার রাজশাহীর যে স্কোয়াডটা বর্তমানে আছে সেই স্কোয়াডটা অনেক বেশি ভারসাম্যপূর্ণ হবে এবং মোটামুটি ফাইট দেওয়ার মতো একটা স্কোয়াড তারা গঠন করতে পারবে, সেটা নিয়ে কথা বলবো। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি যদি বলি, তাহলে তাদের দলে যদি আপনি পেস বোলিং থেকে শুরু করেন, তাহলে আপনি পেস বোলারদের মধ্যে সবচেয়ে বড় যে নাম সেটা হচ্ছে তাসকিন আহমেদ এবং তিনি মোটামুটি বাংলাদেশের টপ 3টা বলারের মধ্যে একটা, তাকে দলে নেওয়া এবং সেটা কিন্তু দুর্দান্ত একটা চয়েস ছিল। এবং এরপরে নামটা আসবে শফিউল ইসলাম, তারপরে মহল শেখ এবং বিদেশিদের মধ্যে লাহিরু সামারকন। এই 4টা অপশন তাদের দলে এবং তাদের স্কোয়াডে এখন পর্যন্ত আছে। কিন্তু আপনি লাহিরু সামারকনের কথা বলেন বা মহল শেখের কথা বলেন, তাদের আসলে প্লেইং একাদশে খেলার অ্যাবিলিটি কতটুকু আছে বা তারা আসলে প্লেইং একাদশের জায়গা পাবে কিনা, সো তাদের এখানে তাদের এই জায়গাটা নিয়ে ভাবতে হবে। এখন যদি পুরো পিওর পেস বোলার খুঁজতে যাই, তাহলে আমি একটা নাম আমি সাজেস্ট করবো। আমি আবারও বলছি, এখানে আমি যে প্লেয়ারদেরকে নিয়ে কথা বলবো, এখানে শুধুমাত্র আমার নিজস্ব মতামত এবং আমার নিজস্ব জ্ঞান ধারণা থেকেই এই প্লেয়ারগুলোর নাম বলবো। এটা কোনো দলীয় সূত্র না বা কোনো দলের সূত্র থেকে আমি এগুলো কালেক্ট করে নিই, শুধুমাত্র আমার নিজস্ব পার্সোনাল একটা ওপিনিয়ন আমি দিচ্ছি। সেখানে প্রথমে যদি বলে রাখি, তাহলে জসুয়া লিটলের কথা বলবো। এবং জসুয়া লিটল তিনি বিপিএল এর ড্রাফটে নাম দিয়েছেন এবং বিপিএল এর ড্রাফট থেকে কোনো ফ্রাঞ্চাইজি তাকে আসলে কল করেনি, এখনও তিনি অ্যাভেলেবেল আছে। সো দুর্বার রাজশাহীর জন্য জসুয়া লিটল হতে পারে একটা ট্রাম্প কার্ড। এবং দুর্বার রাজশাহীতে যদি জসুয়া লিটল খেলে, তাহলে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম এবং জসুয়া লিটল 3জনকে যদি প্লেইং একাদশ সাজায়, তাহলে আপনি জাস্ট থিঙ্ক করে দেখেন যে অন্য যে দলগুলো আছে তাদের পেস লাইনের সাথে দুর্বার রাজশাহীর পেস লাইনটা কিন্তু একদম চোখে চোখ রেখে কিন্তু সেটা মোকাবেলা করতে পারবে এবং সেই ফাইটটা কিন্তু করতে পারবে। সো যদি জসুয়া লিটলকে তারা দলে ফেরায়, তাহলে তাদের পেস লাইন নিয়ে খুব একটা টেনশন করতে হবে না, এটা মোটামুটি ফিক্সড হয়ে যাবে। এরপরে আপনি যদি অলরাউন্ডার সেক্টরটা দেখেন, সেখানে স্পিন বোলিং অলরাউন্ডার বলেন বা পেস বোলিং অলরাউন্ডার বলেন, তাহলে সেইখানে আপনি যদি পেস বোলিং এর কথা বলেন বা পেস বোলিং অলরাউন্ডারের কথা বলেন, তাহলে আমি একটা নামই সাজেস্ট করবো, সেটা হচ্ছে কোরি অ্যান্ডারসন। এবং কোরি অ্যান্ডারসনের বিষয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং কোরি অ্যান্ডারসনের বিষয়ে আপনারা সবাই জানেন যে তিনি কোন মাপের ক্রিকেটার এবং তার যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু অনেক ভালো। এবং তিনি রাইট নাও ইউএসের হয়ে ক্রিকেট খেলে এবং তিনি সাবেক নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং তার ওডিআইতে 36 বলে সেঞ্চুরির রেকর্ড আছে। সেই সাথে তিনি ভালো মানের একজন পেস বোলিং অলরাউন্ডার এবং বাংলাদেশের যে পিচ সেখানে অনেক বেশি তিনি কার্যকর একটা কাজ করতে পারবে এবং তিনি অনেক বেশি কার্যকরী একজন বোলিং এবং ব্যাটিং কিন্তু হতে পারবেন। সো পেস বোলিং অলরাউন্ডারের মধ্যে আমি প্রেফার করব সেখানে কোরি অ্যান্ডারসনকে দলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। এবং বিদেশি যদি স্পিন বোলিং অলরাউন্ডারের কথা বলেন, তাহলে আমি ইমাদ ওয়াসিমের কথা বলবো। কারণ ইমাদ ওয়াসিম যে লেভেলের বলার এবং বাংলাদেশের যে পিচ, এখন পর্যন্ত বিপিএলে তিনি দুর্দান্ত পারফরমেন্স করে গেছেন। তিনি খুলনার হয়ে খেলেছেন, তিনি সিলেটের হয়ে খেলেছেন এবং তার বিপিএলে খেলার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এবং তার যে কন্ডিশন ওয়াইজ যে একটা বল করার যে একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু খুব ভালো আছে। একই ধারে তিনি ব্যাটও করতে পারেন। সো অলরাউন্ডার সেক্টরে যদি স্পিন বোলিং এর কথা বলেন, তাহলে আমি কোরি অ্যান্ডারসন এবং ইমাদ ওয়াসিমের কথা বলবো। এরা কিন্তু পারফেক্ট একটা জুটি হবে এবং এই দুজনকে যদি তারা দলে বেরায়, তাহলে অলরাউন্ডার সেক্টর নিয়েও কিন্তু তাদের কথা বলতে হবে না। এবার যদি আপনি মিডল অর্ডার ব্যাটিংদের কথা চিন্তা করেন, তাহলে মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে আপনি আকবর আলী এবং ইয়াসির আলী চৌধুরীর রাব্বি, এই দুইটা ব্যাটার ছাড়া কিন্তু আপনি কাউকে পাবেন না দেশিদের মধ্যে। সো এখানে একটা দেশি ব্যাটার লাগবে। সেখানে অবভিয়াসলি আমি প্রথম চয়েসে রাখবো সেটা
মমিনুল হক সৌরভকে, এবং সৌরভ এর আগেও রাজশাহীর বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে তিনি খেলেছেন বিপিএলে এবং তার রেকর্ডটাও অনেক ভালো, এবং আমরা অনেকবারই তাকে নিয়ে অনেক আন্ডার এস্টিমেট করে কথা বলি যে হয়তো তার টি-20 খেলার অ্যাবিলিটি খুব বেশি নাই, কিন্তু আপনাদেরকে আমি বলে দিতে পারি যে রাইট নাও বাংলাদেশ ন্যাশনাল টিমে যতগুলো প্লেয়ার আছে প্রায় ম্যাক্সিমাম প্লেয়ারদের থেকে তার রেকর্ডটা অনেক ভালো আছে, এবং মিডল অর্ডারের জন্য মমিনুল হক সৌরভ অনেক পারফেক্ট একটা চয়েস হতে পারে। এবং সেই সাথে মোসাদ্দেক হোসেন সৈকত, এই দুইটা প্লেয়ারের একটা প্লেয়ারকে তারা যদি চুজ করতে পারে বা দুইটা প্লেয়ারকে তারা যদি নিতে পারে, তাহলে কিন্তু মিডল অর্ডার নিয়েও তাদের খুব একটা টেনশন করতে হবে না। এবং সেই সাথে মোসাদ্দেককে যদি দলে ফেরায় তাহলে তিনি একাধারে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সেই সাথে তিনি স্পিন বলটাও ভালো করতে পারে, এটা কিন্তু দুর্দান্ত হবে। এবং মিডল অর্ডার নিয়েও তাদের কিন্তু খুব একটা টেনশন করতে হবে না। এখন বাকি আছে তাদের ওপেনিং স্লটটা। ওপেনিং স্লটে কতজন ব্যাটার আছে, সেখানে আপনি ইনামুল হক বিজয় বা জিসান আলমের মতো ব্যাটারদের আপনি দেখতে পাচ্ছেন। সো এই দুটো ব্যাটার দিয়ে আসলে বিপিএল পুরোটা কাভার করা কতটুকু পসিবিলিটি হবে, কারণ আপনি জানেন যে জিসান আলম মাত্র তিনি আন্ডার-19 খেলে আসছেন, তাকে নিয়ে এত বড় একটা মঞ্চে পুরো একটা টুর্নামেন্ট পার করে দেওয়া এটা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। সো তাদেরকে এখানে একটা জিনিসটা চিন্তা করতেই হবে, এবং বাইরে থেকে ভালো মানের একজন বিদেশি প্লেয়ারকে তারা যদি দলে ফেরাতে পারে তাহলে কিন্তু দিন শেষে দুর্বার রাশিয়ার জন্য অনেক ভালো একটা কাজ হবে। এবং সেখানে আমি দুইজন ক্রিকেটারের নাম আমি সাজেস্ট করব। প্রথম হচ্ছে মার্টিন গাপটিল এবং দ্বিতীয় হচ্ছে ফখর জামানের নামটা আমি সাজেস্ট করবো। এবং এই দুজন ক্রিকেটারের মধ্যে যে কোনো একজনকে যদি তারা নিয়ে আসতে পারে সেটাও কিন্তু দুর্বার রাশিয়ার জন্য দুর্দান্ত একটা কাজ হবে, কারণ তখন আপনি অনেকগুলো অপশন হাতে পাবেন। যেমন এনামুল হক বিজয় এবং মার্টিন গাপটিল যদি ওপেনিং করে, বা এনামুল হক বিজয় অথবা ফখর জামান যদি ওপেনিংয়ে ব্যাট করতে নামে, তাহলে আপনি জিসান আলমকে অন ডাউনে এবং 4 নম্বরে আপনি মমিনুল হক সৌরভকে খেলাতে পারবেন, এবং ব্যাটিং লাইন আপটাও অনেক দুর্দান্ত হবে। এবং এখন পর্যন্ত যে ক্রিকেটারের নামগুলো আমি বললাম, যে ব্যাটারদের মধ্যে মার্টিন গাপটিল অথবা ফখর জামান, এবং মিডল ওভারে দেশিদের মধ্যে মমিনুল হক সৌরভ অথবা মোসাদ্দেক হোসেন সৈকত, এবং অলরাউন্ডার সেক্টরে সেখানে এমাদ ওয়াসিম এবং কোরি অ্যান্ডারসন, এবং পেস বোলারদের মধ্যে জোসার লিটল, এই কয়টা প্লেয়ারকে যদি দুর্বার রাশিয়া তাদের দলে ফেরাতে পারে তাহলে আপনি দেখবেন যে বিপিএল অন্য যে দল আছে তাদের থেকে এই দলটা অনেক বেশি শক্তিশালী হবে, এবং যে কোনো দলকে হারানোর মতো যে একটা সামর্থ্য থাকা বা তাদের যে একটা অ্যাবিলিটি সেটা কিন্তু সেই প্লেয়ারদের মাধ্যমে হয়ে যাবে। এখন দেখার বিষয় যে দুর্বার রাশিয়া তারা তাদের মতামতটা চেয়েছেন, আমি আমার পার্সোনাল মতামত আমি দিয়ে দিলাম। এখন দেখার বিষয় যে তারা এই প্লেয়ারগুলোকে আসলে দলে ভিড়ায় কিনা, বা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে ভিডিওটা তাদের পর্যন্ত চলে যায়, এবং তারা যদি এই প্লেয়ারগুলোকে দলে ফেরাতে পারে তাহলে দেখবেন যে বিপিএলে দুর্বার রাশিয়াকে নিয়ে আমরা কিন্তু একটা শক্ত ভিত তৈরি করতে পারবো, এবং সেই সাথে বিপিএলকে নিয়ে আমরা কিন্তু একটা স্বপ্ন দেখতেই পারি, এবং আমরা এই টিমটাকে নিয়ে একটা গর্বের জায়গায় যাইতেই পারি, এবং সেই সাথে এই টিমটাকে নিয়ে আমরা মাঠে বসে একদম শক্তিশালী দল হয়ে কিন্তু মাঠে লড়াই করতে পারবে, এবং যে কোনো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। এবং সেই সাথে শিরোপা জয়ের যে একটা উদ্দেশ্য নিয়ে তারা বিপিএলে অংশগ্রহণ করেছে, বা ভালো খেলার একটা উদ্দেশ্য নিয়ে তারা বিপিএলে দলটা কিনেছে, এটা কিন্তু আসলে হাসিল হবে। সো শেষ পর্যন্ত দেখা যাক যে দুর্বার রাশিয়া কর্তৃপক্ষ কোন প্লেয়ারদেরকে তারা দলে ফিরায়, এটা হচ্ছে দেখার বিষয়। এবং আপনাদের মতামত আমি চাচ্ছি যে আমার যে প্লেয়ারগুলো আমি বাছাই করেছি, এখন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।